এই ভিডিওতে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো মূলত তোমাদের মধ্যে অনেকজন আমার কাছে জানতে চেয়েছিল। কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, কেউ বা কমেন্ট বক্সে মেসেজ করেছিল যে এই প্রশ্নের উত্তরগুলো জানানোর জন্য। ওদের প্রথম প্রথম প্রশ্ন ছিল যে প্রাচীন এবং মধ্যযুগে গদ্য সাহিত্য আবির্ভাব না হওয়ার কারণ কি ছিল। দেখো, প্রাচীন এবং মধ্যযুগে গদ্য সাহিত্য আবির্ভাব না হওয়ার প্রথম এবং প্রধান কারণ ছিল যে বাঙালির স্বভাবে বা বাঙালির জাতীয় স্বভাবে গীতিধর্মিতার একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ একান্ত গদ্যাত্মক বিষয়কেও সাফল্যের সঙ্গে তারা ওই কাব্যিক পরিমণ্ডলে বিষয়টিকে উপস্থাপনা করতে পারত। তাছাড়া পয়ার ছন্দের শোষণ ক্ষমতা এবং সেই বিষয়টিকে শ্রুতি মধুর্য করে তোলার যে দক্ষতা, সেটা সমকালীন কবিরা অনেক গুরুত্বপূর্ণভাবে প্রতিস্থাপিত করতে পেরেছিল। তার জন্য মূলত গদ্য সাহিত্য ওই প্রাচীন এবং মধ্যযুগে আবিষ্কার হতে পারেনি। হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বাঙালির জাতীয় স্বভাবে একটা উচ্ছ্বাসপূর্ণ ছিল, গীতি পূর্ণভাবে উচ্ছ্বাস ছিল, সে কারণের জন্যই মূলত ওই ছন্দের অলংকারের পরিপাট্যে সেই বিষয়গুলোকে কবিত্বময় করে প্রতিস্থাপিত করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন আসে যে চৌতিসা কি, বারোমাসা কি। এগুলো আসলে মঙ্গল কাব্যের একটি প্রকরণ মাত্র। চৌতিসা হলো ক থেকে হ পর্যন্ত এই যে 34টি বর্ণ আছে, সেই 34টি বর্ণকে শব্দের আদ্যাক্ষর হিসেবে ব্যবহার করে একটি বাক্য রচনা করা, এবং সেই বাক্যটির মধ্য দিয়ে মূলত নায়ক নায়িকারা দেবদেবীর স্তবগান করত, এবং এই স্তবগান করে তারা বিপদ থেকে উদ্ধার পেত। মূলত এটাই ছিল চৌতিসা। আর বারো মাসা হচ্ছে যে 12 মাসের যে পরিবর্তনশীল প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নায়ক নায়িকার জীবনের যে যন্ত্রণা, যে কষ্ট, যে দুর্দশা, তার কথা ব্যক্ত করাই হলো মূলত তোমার 12 মাসা। তোমাদের প্রশ্ন হতে পারে, আরেকটা প্রশ্ন করেছিল যে দাদা, অন্ধকার যুগ বলে যে যুগটাকে আমরা চিহ্নিত করছি, সেই যুগটাকে কি অন্ধকার যুগ প্রকৃত অর্থে বলা যায়? বা এই অন্ধকার যুগে কোন ধরনের সাহিত্য সৃষ্টি হয়েছিল, তুমি আমাদের একটু বলে দাও। দেখো, সত্যি কথা বলতে যে যদি কখনো এই ধরনের প্রশ্ন ইন্টারভিউতে করে, বা এর আগেও এই বিষয়ে ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করেছে যে অন্ধকার যুগকে তুমি কি প্রকৃত অর্থে অন্ধকার বলে মনে করো, তখন তোমাদের বলা উচিত যে না স্যার, এটাকে আমি প্রকৃত অর্থে অন্ধকার যুগ বলতে পারি না। তার কারণ অন্ধকার শব্দটির অর্থ এখানে কিন্তু শূন্য বা নিষ্ফলা নয়। অন্ধকার শব্দটা আসলে ওই সময়ের যে বাঙালির যে রাজনৈতিক এবং সামাজিক জীবনের যে টানাপোড়েন, তারই প্রেক্ষাপটে মূলত এই অন্ধকার শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে। কিন্তু ওই সময় বেশ কিছু পুঁথি লেখা হয়েছিল, কিন্তু আবিষ্কৃত হয়নি। সে কারণের জন্যই মূলত সাহিত্যিকেরা মূলত এটাকে অন্ধকার যুগ বলেছে। কিন্তু এই অন্ধকার যুগের গুরুত্ব হচ্ছে এটি বাংলা সাহিত্যকে অনেক বেশি পরিমাণে ত্বরান্বিত করেছে, বাংলা সাহিত্যের বিকাশকে ত্বরান্বিত করেছে মূলত এই অন্ধকার যুগের যে কাল পর্বে ঘটে যাওয়া সময়গুলো। অন্ধকার যুগে যে সাহিত্যগুলো রচিত হয়েছিল, তার মধ্যে অন্যতম পড়ে যে রামাই পণ্ডিতের শূন্য পরাণ, শেখ সুবোধোয়া হলাউদ মিশ্রের ডাক এবং খনার বচন ইত্যাদি, এই ধরনের বেশ কিছু লেখা আমরা অন্ধকার যুগে পেয়েছিলাম। কিন্তু অন্ধকার যুগে আরো অনেক লেখা ছিল, সেই লেখাগুলো মূলত আমরা সেভাবে এখনো অবধি আবিষ্কার করতে পারিনি। সে তাই এই যুগটিকে সরাসরি অন্ধকার যুগ বাংলা সাহিত্যে বলাটা সমীচীন হবে বলে আমার অন্তত মনে হয় না। এইভাবে তোমাদের উত্তরগুলো বলতে হবে, একটু গুছিয়ে, একটু শান্তভাবে এবং মার্জিতভাবে। এছাড়া আর একটি প্রশ্ন করেছিল আমাকে যে দাদা, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এই দুটো গ্রন্থের মধ্যে পার্থক্যটা কি। দেখো, চৈতন্য ভাগবত মূলত বাংলা ভাষায় লেখা প্রথম জীবনী কাব্য, আর চৈতন্য চরিতামৃত মূলত চৈতন্য দেবের চৈতন্য ভাগবতে চৈতন্য দেবের শেষ জীবনের বর্ণনা করা হয়নি যথাযথভাবে। সে কারণেই কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই চৈতন্য চরিতামৃত কাব্যটি লিখেছেন। চৈতন্য ভাগবত মূলত
গান করার উদ্দেশ্যে রচিত হয়েছিল, কিন্তু চৈতন্য চরিতামৃত পঠিত হওয়ার উদ্দেশ্যেই মূলত রচিত হয়েছিল। আরো একটা পয়েন্ট মনে রাখতে হয় যে চৈতন্য ভাগবতে অধ্যায় এবং খণ্ড আকারে বিভাজিত হয়েছে, কিন্তু চৈতন্য চরিতামৃততে লীলা এবং পরিচ্ছদ আকারে মূলত বিকশিত হয়েছে। তোমরা যদি দেখো তাহলে দেখবে যে চৈতন্য ভাগবতে সমকালীন সমাজ জীবনের পরিচয় যতখানি প্রকাশিত হয়েছে, চৈতন্য চরিতামৃততে ততখানি সমাজ চিত্র বা রাষ্ট্র এবং সামাজিক যে পরিকাঠামো ততটাখানি বিকশিত হয় না। চৈতন্য ভাগবত মূলত চৈতন্য দেবের নিটোল একটা জীবনের বর্ণনা সেখানে দেওয়া হয়েছে রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলের পরিপ্রেক্ষিতে, কিন্তু চৈতন্য চরিতামৃত মূলত হলো তত্ত্ব এবং দর্শনমূলক গ্রন্থ। এই তত্ত্ব এবং দর্শনমূলক গ্রন্থ বাংলা সাহিত্যকে অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ করেছিল এবং কৃষ্ণদাস কবিরাজের দার্শনিক সত্তার একটা উদ্ভাবন লক্ষ্য করা গিয়েছিল, যার ফলেই কিন্তু ষড়গোস্বামীরা মূলত ওই রাধা ভাব দ্যুতি সুবলিতম বন্দে কৃষ্ণ চৈতন্য স্বরূপম এইরকম ধরনের একটি কনসেপ্ট মূলত প্রতিস্থাপিত করতে সক্ষম হয়েছিলেন। তো এভাবেই এই পয়েন্টগুলো যদি তোমরা ইন্টারভিউতে বলো তাহলে আশা করি চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের পার্থক্যটা যথাযথভাবে বলতে পারবে।